থাকার জন্য একটা বাড়ি খুব দরকার, কিন্তু তারপরে ইনভেস্টমেন্টের জন্য আমি লোন নিয়ে যদি বাড়ি কিনি সেটা ওয়েস্টেজ। আমি একটা আপনাকে বলছি, একটা 20 বছরের জন্য যদি একটা আমি হাউজিং লোন নিই, তাতে আমি একটা 1 কোটি টাকা যদি বাড়ি কিনি, আমাকে সেটাকে লোন রিপে করতে হবে প্রায় ডবল, 2 কোটি টাকার উপরে। কারণ তার যে ইএমআই কার ব্যাংকের ইন্টারেস্ট বাজেতে আছে। রাদার যদি আমি প্ল্যান করি যে আমি ওই বাড়িতেই যদি ভাড়ায় থাকি, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল বলছি, রেন্টেড অনেক কেন কি, ধরুন সাপোজ তার মধ্যে ইএমআই পড়ছে, আমি যদি 1 লাখ টাকা মাসে ইএমআই দিই, আমি সেই টাকা যদি 20 থেকে 25,000 টাকার মধ্যে আমি রেন্টে পেয়ে যাবো, তাহলে ওই বাকি 75,000 টাকা যদি আমি সেভিংও করি, তাহলেও কিন্তু সেখান থেকে আমার যে কর্পাস তৈরি হবে, আমি 20 বছর বাদে ওই থেকে ভালো ভ্যালুর আমি একটা বাড়ি কিনি। মানে আমার ক্ষেত্রে কি সেভিংসের পার্টটাকে আমি ওয়েস্ট না করে, থাকার জন্য একটা বাড়ি খুব দরকার, কিন্তু তারপরে ইনভেস্টমেন্টের জন্য আমি লোন নিয়ে যদি বাড়ি কিনি সেটা ওয়েস্টেজ, সেটা আমি অ্যাডভাইস করবো না। তার থেকে বরং আপনি সেভিং করে 5 বছর বা 10 বছর বাদে কিনুন, যদি আপনার থাকার দরকার না পড়ে। কারণ আপনি ইএমআই দিয়ে একটা বাড়ি কিনলেন, রিয়েল এস্টেটের অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে 7 to 8%, ঠিক আছে? আপনি ব্যাংকে যে দেন, আপনি ব্যাংক থেকে 6 থেকে 7% হাউজিং লোন দেখাচ্ছেন, কিন্তু অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট প্রায় 9 থেকে 10%-এর উপরে পড়ে যায়। তো সেখানে ক্ষেত্রে আলটিমেটলি আপনি কিন্তু ওটাতে লস করছেন, কারণ আপনার একটা প্রপার্টির মেনটেন্যান্স আছে, তার খরচা আছে, প্রত্যেক মাসে 1.5 থেকে 2% করে মেনটেন্যান্স কস্ট লাগে। যদি কোনো প্রপার্টি আপনি কোনো একটা গেটেড সোসাইটি বা কোনো জায়গায় কেনেন, তার বিভিন্ন ধরনের চার্জেস আছে, প্লাস তার যে এই ভাঙছে রং টং করা, এইসব কিছু খরচা রয়েছে, গভর্নমেন্টের ট্যাক্স আছে, এই সমস্ত বিষয়। তো এই ক্ষেত্রে যদি আমি সেটা করি, সেখানে ক্ষেত্রে এই প্ল্যানটা, এই যে হাউস হোল্ডের খরচা, এটা একটা ফান্ডের দরকার।